শাশুড়ির ফোনটা রেখে দিয়ে রাগে ফেটে পড়ল মায়া। চিৎকার করে বলল, এরপর আর তোমার মাকে ফোন করতে বলবে না আমাকে। ফোন করলেই ওই একটাই কথা, আর একটা বাচ্চা নাও। কি ভাবে কি আমাকে? আহা, রাগ করছো কেন? কি এমন খারাপ বলেছে? কাঁচুমাচু মুখে বলল বিপ্লব। মানে, কি বলতে চাও তুমি? ওই একটা মেয়েকে নিয়ে নাকানি চোবানি খাওয়ার মতো অবস্থা আমার। আরও একটা বাচ্চা নেব আমি? কি ভেবেছেটা কি? এরকমভাবে রিয়্যাক্ট করারও কিচ্ছু নেই। চারটে বাচ্চাকে মানুষ করেছে আমার মা, সুতরাং ওই সব কথা বলে কোনো লাভ নেই। তখনকার বাচ্চা আর এখনকার বাচ্চা এক হলো? নিজের মেয়েকে দেখে বোঝো না? ছোটবেলা এত ঝামেলা করতাম আমরা। কথাটা মায়া একটুও ভুল বলেনি। এখনকার বাচ্চাদের হরেক রকম ঝামেলা। বিপ্লব আর মায়ার 5 বছরের মেয়ে মিনির কথাই যদি ধরা হয়, সারাদিন তাকে সামলাতে হিমশিম খেতে হয় মায়াকে। শুধু খেতে বসলেই পাক্কা 1 ঘন্টা। মুখে খাবার নিয়ে বসে থাকবে 10 মিনিট। ঠেলা মারলে একটু মুখটা নাড়বে, আবার চুপ। স্কুলে যাওয়ার আগে তাকে খাওয়াতে বসে রোজ চিৎকার করে মায়া। পড়াতে বসালে আর এক কাণ্ড। এইসব নিয়ে সারাক্ষণ তিতিবিরক্ত হয়ে থাকে সে। তার ওপর আবার একটা বাচ্চা। যাই বলো, আমারও কিন্তু সেকেন্ড বেবি নেওয়ার খুব ইচ্ছে। মায়ার রাগ কমতে তার কাছ ঘেঁষে বসে বলল বিপ্লব। সঙ্গে সঙ্গে আবার রেগে গেল মায়া। বেশ খানিকক্ষণ তর্কাতর্কির পর বিপ্লব বলল, তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি একাই বাচ্চা মানুষ করছো। আমাদের অফিসের অনেকেরই তো 2টো করে বাচ্চা। অন্যের সঙ্গে তুলনা করে তো লাভ নেই। কোনোদিনও তো এসে জিজ্ঞেসও করো না কিছু হেল্প লাগবে কি না। শুধু একদিন সারাটা দিন মেয়েকে একা একা রেখে দেখো, তাহলেই বুঝতে পারবে। মুখ বাঁকিয়ে বলল মায়া। ঠিক আছে, একদিন নয়, 1 মাস রেখে দেখিয়ে দেব আমি তোমাকে। যদি পারি তাহলে সেকেন্ড বেবি নিতে রাজি হবে তো তুমি? মায়ার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বিপ্লব। মুচকি হেসে হ্যাঁ সূচক ঘাড় নাড়ল মায়া। সে তো ভালো করেই জানে বিপ্লবের দৌড় কত দূর। মনে থাকে যেন, তখন কিন্তু পাল্টি খেলে চলবে না। ডিল? একেবারে সিরিয়াস চোখ মুখ নিয়ে বলল বিপ্লব। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ডিল ইজ ডিল, হাসি মুখে বলল মায়া। পরদিন অফিসে গিয়ে বসের সঙ্গে কথা বলল বিপ্লব। অসুস্থতার অজুহাত দেখিয়ে 15 দিন ছুটি চাইল। এমনিতে কাজের ব্যাপারে খুব সিরিয়াস সে, তাই তার অ্যাপ্লিকেশন খুব সহজেই পাস করিয়ে দিলেন বস। কাল থেকে আমি বাড়ির সব কাজ করব, সেদিন অফিস থেকে ফিরে ঘোষণা করে দিল বিপ্লব। ঠিক আছে, আমার তো তাহলে বাড়িতে বসে থাকার কোনো প্রয়োজন নেই। আমি বরং একবার চাকরির চেষ্টা করে দেখি। বিয়ের আগে সেই যা চাকরি ছেড়েছি, আর তো করতেই পারিনি। এই সুযোগে যদি সেই শখ পূরণটা হয়ে যায় তো ভালোই হয়। খুশি হয়ে বলল মায়া। তার কথায় রাজি হয়ে গেল বিপ্লব। ঠিক হলো, পরদিন থেকেই তাদের কাজ দায়িত্ব সব কিছু উল্টো হয়ে যাবে। বিপ্লব সংসার সামলাবে আর মায়া বাইরে চাকরি করতে যাবে। এখনও সময় আছে, ভালো করে ভেবে নাও। পারবে তো? রাতে শুতে গিয়ে বলল মায়া। কেন পারবো না? দেখবে, তোমার চেয়ে ভালোই পারবো। আত্মবিশ্বাস ঝরে পড়ল বিপ্লবের গলায়। তারপর নতুন এক দিনের আশায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল তারা। পরদিন সকালে ঘুম ভেঙে মায়া দেখল বিপ্লব পাশে নেই। মেয়ে তখনও অঘরে ঘুমোচ্ছে। বাবা, অন্যদিন যে মানুষটা বেলা 8টার আগে ওঠে না, সে আজ এত সকালে উঠে পড়েছে, মনে মনে ভাবল মায়া।
তাড়াতাড়ি উঠে এসে দেখল বিপ্লব কিচেনে কি যেন করছে। মায়াকে দেখেই হাসি মুখে বলল, চা বসাচ্ছি, মুখ ধুয়ে এসো, তারপর ব্রেকফাস্ট বানাবো। মনে আছে তো 10টায় ইন্টারভিউ আছে তোমার। কাল রাতেই 2টো ওয়াক ইন ইন্টারভিউ দেখে রেখেছে মায়া, আজ যাবে সেগুলোতে। তাড়াতাড়ি চা খেয়ে বাথরুমে ঢুকে গেল সে। বেরিয়ে দেখল মেয়েকে তুলে ব্রাশ করাচ্ছে বিপ্লব। 8:30টায় স্কুল বাস আসবে তার। আয়রন করতে করতে সে শুনতে পেল মেয়েকে খাওয়ার জন্য তাড়া দিচ্ছে বিপ্লব। মনে মনে হাসল মায়া, এবারই তো আসল মজা টের পাবে বাছাধন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় মেয়েকে খাইয়ে তার সব কিছু গুছিয়ে কোনো মতে দৌড়াতে দৌড়াতে গিয়ে তাকে বাসে উঠিয়ে দিয়ে এলো বিপ্লব। মায়া বুঝতে পারল প্রথম দিন বলে বিপ্লবের মুখে এখনও হাসি লেগে আছে। তাকেও হাসি মুখে খেতে দিল। ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছে বিপ্লব। এই জিনিসটা সে ভালোই বানায়, কিন্তু পরপর কি হয় সেটাই দেখার। খেয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে গেল মায়া। মায়া বেরিয়ে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল বিপ্লব। আর কোনো চিন্তা নেই, ধীরে সুস্থে রান্না করবে আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধোবে। কাজের মেয়ে এসে বাসন ধুয়ে ঘরদোর মুছে দিয়ে যাবে। মোবাইলটা নিয়ে একটু বসল সে। এদিকে মায়ার ইন্টারভিউ খুব একটা ভালো হলো না। এতদিন কেন বসে আছে সেটাই সবার প্রশ্ন। যাই হোক, 2টো ইন্টারভিউ দিয়ে সে দেখল মাত্র দুপুর 2টো বাজে। এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কোনো মানে হয় না। বন্ধুকে ফোন করে তার অফিসে মিট করতে চলে গেল সে। বিপ্লবদা তাহলে এখন হাউস হাজব্যান্ড, বলেই হেসে গড়িয়ে পড়ল মায়ার বন্ধু রাখি। শোন না, হেরে গেলে তো চলবে না, চাকরি একটা তো পেতেই হবে। কিন্তু এই কয়েকদিনের মধ্যে যদি না পাই, এতদিনের একটা গ্যাপ হয়ে গেছে তো, এখন কেউ সহজে নিতেও চাইবে না। কি করা যায় বলতো? বন্ধুর হাত ধরে করুণ গলায় বলল মায়া। খানিকক্ষণ চুপ করে চিন্তা করল রাখি, তারপর বলল, যে কোনো কাজ করতে পারবি? পারবো, বল না কি আছে। এরপর তার বসের সঙ্গে মায়ার কথা বলিয়ে দিল রাখি। প্রাইমারি কিছু ডিসকাশনের পর টেলিকলিংয়ের একটা টেম্পোরারি কাজের জন্য কাল থেকে মায়াকে আসতে বললেন বস। খুশি হয়ে বাড়ি ফিরে এলো মায়া। ততক্ষণে বিকেল হয়ে গেছে। বাড়ি ফিরে মায়া দেখল সোফায় আধশোয়া হয়ে টিভি দেখছে বিপ্লব। মেয়ে কোথায়? প্রথমেই জিজ্ঞেস করল মায়া। মেয়ে ঘুমোচ্ছে, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। রুমে ঢুকতেই চিৎকার বেরিয়ে এলো মায়ার গলা থেকে। মেঝেতে বসে মেয়ে তার ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। সারা গায়ে লিপস্টিক, নেল পলিশ মাখামাখি। সঙ্গে সঙ্গে ছুটে এলো বিপ্লব। সব কিছু দেখে অসহায় দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে বলল, আমি তো ঘুম পাড়িয়েই বেরিয়েছি ঘর থেকে। কটমট করে তার দিকে তাকিয়ে সব কিছু গোছাতে শুরু করে দিল মায়া। বিপ্লব চলে গেল মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে। এ কি, জামা কাপড়গুলো শুকোতে দাওনি? কিছুক্ষণ পর আবার চেঁচিয়ে উঠল মায়া। মাথায় হাত দিল বিপ্লব। ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বার করতেই তো ভুলে গেছে সে। ডিনারে কি খাবে? একটু পরে চা খেতে খেতে জিজ্ঞেস করল বিপ্লব। যা খুশি, যে কোনো কিছু হলেই চলবে আমার। এই সুযোগে মায়া যে তার উপর প্রতিশোধ নিচ্ছে বুঝতে পারল বিপ্লব। কারণ ঠিক এই উত্তরটাই এতদিন মায়াকে দিয়ে এসেছে সে। আর এটা শুনলেই মায়া রেগে যায়। রাতে সবজি দিয়ে ম্যাগি বানালো সে।
আর মেয়ের জন্য খিচুড়ি। খিচুড়ি খেতে গিয়ে মুখ বিকৃত করলো মেয়ে। খেতে নাকি একদমই ভালো হয়নি, তাই সে খাবে না। অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে তাকে অর্ধেকটা খাওয়ালো তার বাবা। পরদিন থেকে কাজে যেতে শুরু করলো মায়া। এত বছর পর আবার অফিসে আসতে পারছে, এই আনন্দেই সারা দিন খুব মন দিয়ে কাজ করলো সে। সন্ধেবেলা বাড়ি ফিরে বিপ্লবকে তার ল্যাপটপটা চাইল সে। অনেক দিন আর কম্পিউটারে হাত দেওয়া হয়নি, সব ভুলে গেছে। অফিসে যেতে গেলে কিছু কিছু বেসিক জিনিস না জানলেই নয়। দিন 10 কাজ করার পর নিজেকে বেশ কনফিডেন্ট মনে হতে লাগলো মায়ার। এই কদিনে সারাক্ষণ টেলিফোনে কথা বলতে বলতে ইংলিশটা বেশ সড়গড় হয়ে গেছে আবার। কম্পিউটারেও টুকটাক কাজগুলো নিজে করে নিতে পারছে। বাড়িতে প্রায়ই বিপ্লবের ল্যাপটপ নিয়ে বসে সে আজকাল। বিপ্লবও কয়েকটা জিনিস শিখিয়ে দিয়েছে। মায়ার মনে হলো সে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছে। আবার 2-1টা ইন্টারভিউ দিল সে। এবার মোটামুটি ভালোই হলো। 3 দিন পর একটা অফিসের কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্টে জয়েন করার জন্য অফার লেটার পেয়ে গেল মায়া। নতুন হিসেবে স্যালারিটা খুব একটা খারাপ নয়। মেলটা পেয়েই আনন্দে আত্মহারা হয়ে বিপ্লবকে জড়িয়ে ধরল সে। এদিকে নাভিশ্বাস উঠতে বসেছে বিপ্লবের। ঘরদোর সারাক্ষণ ভীষণ রকম অগোছালো হয়ে পড়ে থাকে। ঘরের কাজ আর রান্নাবান্না করতে গিয়ে মেয়েকে পড়ানোর সময়ই পাচ্ছে না সে। রান্না যা করে সেটা তো প্রায় দিনই মুখে দেওয়ার যোগ্য হয় না। অথচ মায়া তো সব দিক কি সুন্দরভাবে সামলাতো। মেয়েকেও যথেষ্ট সময় দিত। এইটুকু বাচ্চারও কত হোমওয়ার্ক। মিনি পরপর 3 দিন হোমওয়ার্ক না করে যাওয়ার জন্য এর মধ্যেই ক্লাস টিচার কল করেছে একদিন বিপ্লবকে। বাড়িতে একটু প্রবলেম চলছে বলে কোনো রকমে মুখ রক্ষা করেছে সে। মায়া নতুন চাকরি পেয়েছে শুনে তাই মুখ শুকিয়ে গেল তার। মায়ার কাছে সারেন্ডার করবে ঠিক করে নিল সে। সে কি, আজ তো মাত্র 13 দিন হলো, চ্যালেঞ্জটা তো 1 মাসের ছিল। তার কথা শুনে বলল মায়া, সরি মায়া, আমি সত্যি আর পারছি না, রেহাই দাও আমাকে। দরকার নেই সেকেন্ড বাচ্চার, হাত জোড়ো করে বলল বিপ্লব। তার কথা শুনে জোরে হেসে উঠল মায়া। তারপর বলল, ঠিক আছে, কাল থেকে আবার আমি সব কিছু দেখব। হাঁপ ছেড়ে বাঁচল বিপ্লব। আর 2 দিন পর তার ছুটি শেষ। এই 2 দিন একটু আরাম করে আবার কাজে জয়েন করবে সে। পরদিন সকালে বেশ দেরি করে ঘুম থেকে উঠল বিপ্লব। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল মেয়ে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। তুমি চা বসাও, আমি ওকে বাসে তুলে দিয়ে আসছি। স্ত্রীর উদ্দেশ্যে কথাগুলো বলে মেয়েকে নিয়ে চলে গেল বিপ্লব। ফিরে এসে চা খেতে খেতে শুনল কিচেন থেকে মায়া বলছে, ব্রেকফাস্টে ওটস বানিয়ে রেখেছি, খেয়ে নিও। আর লাঞ্চ রেডি করে দিয়েছি, রাতের রান্না আমি ফিরে এসে করব। তার মানে তুমি কি আবার অফিসে যাচ্ছ? আমার উপর যে কাজগুলোর দায়িত্ব ছিল সেগুলো করে দিয়ে টাকা পয়সা বুঝে নিয়ে চলে আসি। তুমি সময় মতো মিনিকে বাস থেকে নামিয়ে নিয়ে এসো। ম্যাক্সিতে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে বলল মায়া। রেডি হয়ে কিছুক্ষণ পর বেরিয়ে গেল মায়া। টিভি খুলে নিউজ দেখতে শুরু করলো বিপ্লব। আজ আর কোনো কাজ নেই, খুব নিশ্চিন্ত লাগছে। টিভি দেখতে দেখতে হঠাৎ তার চোখ চলে গেল ঘরের ভেতরে কাপবোর্ডের দিকে। মেয়ের খেলনা, বইপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। মায়া সব গুছিয়ে রাখত।
এই কদিন বিপ্লবের দায়িত্ব ছিল, কিন্তু তার আর সময় হয়নি। টিভি বন্ধ করে ভেতরে গিয়ে অনেকটা টাইম নিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলো সে। মায়ার জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলো। তোমার নতুন চাকরিতে জয়েনিং কবে? রাতে খেতে বসে জিজ্ঞেস করলো বিপ্লব। সামনের সোমবার। আমার মনে হয় চাকরিটা তুমি করতে পারো। চমকে বিপ্লবের মুখের দিকে তাকিয়ে থাকলো মায়া। ধীরে ধীরে মুখে হাসি ফুটে উঠল তার। মন থেকে বলছো? জিজ্ঞেস করলো সে। হ্যাঁ, মন থেকে বলছি। ঠিক হলো, মায়ার বাবা মিনিকে রোজ স্কুল থেকে নিয়ে আসবে। দাদু দিদার কাছে কিছু সময় থাকবে মিনি। মায়া অফিস থেকে ফেরার সময় তাকে বাড়ি নিয়ে আসবে। খুব খুশি হয়ে নতুন চাকরি শুরু করলো মায়া। এর মাসখানেক পর এক রাতে মেয়ে ঘুমিয়ে পড়তে স্বামীর কাছে সরে এসে তাকে জড়িয়ে ধরল মায়া। তারপর কানের কাছে মুখ এনে বলল, আমার কিন্তু এবার একটা সেকেন্ড বেবি চাই। মানে? খুব অবাক হয়ে গেল বিপ্লব। তারপর বলল, চাকরি ছেড়ে দিচ্ছ নাকি? না, এখন আমার ভরসা আছে। চাকরি করতে করতেই সব করে নিতে পারবো। সে কি? কি করে পারবে? কেন পারবো না? তোমার মতো কেয়ারিং হাজব্যান্ড পাশে থাকলে আমি সব করে নিতে পারবো। স্বামীর বুকে মুখ গুজে বলল মায়া। এই 1 মাস বিপ্লব যেভাবে তার পাশে থেকেছে, সব কাজে তাকে হেল্প করেছে, যে তার মনের এই ইচ্ছেটা পূরণ করতে আর কোনো দ্বিধা নেই মায়ার। বরং কথাটা বলতে গিয়ে খুব আনন্দ অনুভব করল সে। একটু যত্ন, ভালোবাসা আর সহমর্মিতা থাকলেই যে সম্পর্কের মধ্যের সমস্ত জটিলতা কেটে গিয়ে জীবনটা আনন্দে ভরে ওঠে, সেটা ভাবতে ভাবতেই স্ত্রীকে আদরে ভরিয়ে দিতে লাগলো বিপ্লব।